আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন যে নাটকটি আমরা এক্সপ্লানেশন করতে চলেছি সেই নাটকের নাম হচ্ছে মাই মিলিটারি ভ্যালেন্টাইন। আর এই নাটকটিতে দেখানো হয়েছে বিখ্যাত কেপপ স্টারের প্রোগ্রাম যে বিল্ডিংয়ে চলছে, যেখানে মেয়র সহ সবাই উপস্থিত, সেইখানে বোমা লাগানো হয়। আর সেই বিল্ডিং উদ্ধার করতে আসে একদল আর্মি সেনা, কিন্তু সেখানে আর্মি সেনার মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে যে কেপপ স্টারকে সে মনে করে যে হয়তোবা সেই প্রধান টেরোরিস্ট, এবং তার সঙ্গে এমন ঝামেলা বাঁধা এবং সেখানে অনেক সাংবাদিক থাকায় ঘটনা মুহূর্তেই সারা দেশে ভাইরাল। আর এতে কেপপ স্টারেরও মনে হয় যে সে বোঝাবে মেয়েটিকে সে আসলে কে, কারণ সেই সময় মেয়েটি কেপপ স্টারকে চিনতেই পারছিল না। তারপর কেপপ স্টার সে মিলিটারি ট্রেনিংয়ের জন্য চলে যায় এবং সেই মেয়ের মিলিটারি কপি। আর তারপরে বিভিন্ন ঘটনা ঘটতে থাকে এই নাটকটিতে। তো নাটকটি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর যারা আমাদের চ্যানেলে আজকে নতুন করে ক্লিক করেছেন তাদের জন্য রিকোয়েস্ট থাকবে, যদি এখনও সাবস্ক্রাইব না করে ফেলেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা সাবস্ক্রিপশন বেলটি প্রেস করে দিলে যখনই আমরা নতুন কোনো নাটক বা মুভির ভিডিও আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। নাটকটির শুরুতেই দেখানো হয় দুই কোরিয়া একত্রিত হয়েছে এবং ট্রেন, বাস সব যোগাযোগ শুরু হয়েছে। আর সেখানে দুই কোরিয়ার এই একত্রীকরণ নিয়ে মিডিয়াতে সংবাদ প্রচার হতে থাকে এবং সেখানে নতুন মেয়রের ইলেক্টেড হওয়া নিয়েও কথা বলা হয়। ট্রেন থেকে নামা যাত্রীদের দেখানো হয় এবং যাত্রীদের মধ্যে আমরা দেখতে পাই যে আমাদের যে প্রধান ফিমেল ক্যারেক্টার সেও নেমেছে। এরপর সেখানে টিভিতে এসে দেখে মেয়রের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এবং মেয়র তার ক্ষমতা নিয়েছে সেটা দেখানো হয়। আর সে হাতে থাকা অ্যাড্রেস খুঁজতে খুঁজতে সেই স্টেশন দিয়ে বের হতে থাকে। আর যখন স্টেশন দিয়ে বের হতে থাকে তখন প্রচার হতে থাকে যে এই আনন্দঘন মুহূর্তটি উদযাপন করার জন্য মেয়র আয়োজন করেছে বিখ্যাত কেপপ ফিতার অনুষ্ঠান, এবং সেখানে ফিতার যে প্রধান তাকে নিয়ে সব ছবি তোলা হয় এবং মেয়রের বক্তব্য প্রচার করা হয়। এর পাশ দিয়ে হেঁটে হেঁটে মেয়েটি তার অ্যাড্রেস খুঁজতে থাকে আর মেয়র ঘোষণা দিতে থাকে কিভাবে তারা এটি উদযাপন করবে। সে যখন হেঁটে যাচ্ছিল তার পাশেই আমরা ছবি দেখছিলাম ফিতার। মেয়েটির অবশ্য ফিতার প্রধান বা ফিতাকে নিয়ে কোনো উচ্ছ্বাসই দেখা যাচ্ছিল না। সে তখন রাস্তায় বের হয়ে দেখে অনেক রাত হয়ে গেছে। এখন এই রাতেই তাকে যেভাবেই হোক এই অ্যাড্রেসটি খুঁজে বের করতে হবে। এরপর সে হাঁটতে থাকে। কিছুক্ষণ পরে তাকে একটি বাড়ির সামনে দেখা যায়। সে বাড়ির গেটের সামনে গিয়ে সেই অ্যাড্রেসটি মিলিয়ে দেখে যে অ্যাড্রেসটা একেবারে ঠিকই আছে। এখন সে বাসায় নক করতে যাবে কিন্তু দেখে যে বাসা আসলে লোকজন কেউ নেই। তখন সেখানে একটি ছেলে আর একটি মেয়ে এসে হাজির হয়ে তাকে বিভিন্নভাবে প্রভোগ করতে থাকে এবং বলতে থাকে যে মেয়েটি ডক্টর এবং তারা খুব রেয়ার একটি ঔষধ আবিষ্কার করেছে। আর তারা বুঝতে পারছে যে যেহেতু অ্যাড্রেসটি বন্ধ সুতরাং এই মেয়ের বোধহয় কোথাও যাওয়ার জায়গা নাই। তো তারা অনেক সিম্প্যাথেটিক হতে থাকে এবং বলতে থাকে যে তুমি মন খারাপ করো না, এরকম অনেকেই হয় আত্মীয়রা না বলে হঠাৎ করেই চলে যায়। তবে তুমি যদি কিছু মনে না করো তাহলে আমাদের এই দেখো নতুন একটি আবিষ্কার করেছি আমরা ঔষধে এখানকার ল্যাবে। এই ঔষধ দিয়ে তুমি ব্রেন হেমারেজ থেকে শুরু করে হার্টের সব ডিজিজ ভালো করতে পারবে। হার্টের ডিজিজের কথা শুনে মেয়েটি তো খুবই উচ্ছ্বাসিত হয় এবং সে জানায় যে আমি এই ওষুধটি পেতে চাই, তোমরা কয় বোতল দিতে পারবে বলো তো। সিন এখানে কাট করে দেখানো হয় বেসমেন্টে ফিতার গাড়ি চলে এসেছে আর সাংবাদিকরা লয়েডের ছবি নেওয়ার জন্য ব্যস্ত হয়েছে। সেখানে একটি মেয়ে ক্যাপ পরে দেখতে থাকে এই দৃশ্য, তারপর সেখান থেকে চলে যায়। মেয়রকে দেখানো হয় নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার রিপ্রেজেন্টেটিভদের সাথে হাঁটছে আর বলছে যে ফিতা যে প্রোগ্রামে রাজি হবে আমি ভাবতেও পারিনি। তারা বলে 8 মাস লেগে গেছে তাদের এই শিডিউল নিতে। তখন তিনি বলে আজকের দিন হচ্ছে উৎসবের দিন আর সারা ওয়ার্ল্ড চেয়ে আছে আমাদের নর্থ সাউথ কোরিয়ার এই সেলিব্রেশনে। এরপরে আবারও আমাদের দেখানো হয় রাত্রে সেই মেয়েটিকে তারা ওষুধ দিয়ে পটাচ্ছে আর বলছে তোমাকে আমাদের সাথে যেতে হবে যদি তুমি আরও ঔষধ পেতে চাও। মেয়েটি বলে যেভাবেই হোক তার সেই ঔষধগুলো লাগবে, কোনো সমস্যা নেই, সে তাদের সঙ্গে যেতে রাজি আছে, কিন্তু শুধু বলো যে ঔষধের দাম কত, কারণ আমি দেখতে চাই যে আমি যে দাম তোমাদেরকে দিতে পারবো কিনা। তখন তারা জানায় যে শুধুমাত্র টাকা দিয়ে দাম পরিশোধ করতে হবে তা নয়, আমরা অন্য কিছুর বিনিময়ে ঔষধ দিই, আর তুমি তো যথেষ্ট হেলদি আছো ঠিক না। মেয়েটিও জানায় যে সে সম্পূর্ণ সুস্থ এবং হেলদি। তখন বলে ঠিক আছে চলো তাহলে আমাদের সাথে, আমরা তোমাকে ওষুধের বোতল দিয়ে দিচ্ছি। মেয়েটি তখন কনভিন্স হয়ে তাদের সঙ্গে চলে গেলে সিন এখানে কাট করা হয় এবং আমাদের দেখানো হয় প্রোগ্রামে একটি ট্রাক
চেক আপের পরে ভেতরে ঢুকছে। ট্রাক ভেতরে নিয়ে ড্রাইভার সন্দেহজনকভাবে কাকে যেন ফোন দেয়, আর এদিকে ফিতার প্রোগ্রাম ভেতরে শুরু হয়ে গেছে। পুরো ফিতার টিম দর্শকদের মাতেই রেখেছে, আর তাদের প্রোগ্রাম স্টেজে বসে স্বয়ং দেখছে মেয়র। আর দর্শকদের উচ্ছ্বাসে তিনি আসলেই অনেক খুশি যে তারা খুব ভালোভাবে সেলিব্রেট করতে পারছে আসলে এই ইউনিফিকেশন। তারপরে আমাদের বেসমেন্টে দেখানো হয় সেখানে সন্দেহজনকভাবে কিছু লোক এটা সেটা স্থাপনা করছে এবং সেই ট্রাক থেকে নেমে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে গেছে এবং তাদের কমান্ডার তাদেরকে ফোন করে বলে যেভাবেই হোক আজকেই তাদের এই প্ল্যান এক্সিকিউট করতে হবে। কমান্ডার জানায় কোনো রকম কোনো ভুল যেন না হয়, কারণ আজকে যদি আমরা এই প্রোগ্রাম এক্সিকিউট করতে পারি তাহলে পুরো ওয়ার্ল্ড আমাদের মেসেজ জেনে যাবে। ঘুণাক্ষরেও মেয়র জানছিল না যে বাইরে কি হচ্ছে। তার মাথার উপরে ফ্লোরগুলোতেই বোমা ফিট করা হচ্ছে, আর আমাদের দেখানো হয় ছাদের উপরে সেই তাদের কমান্ডার যে একটু আগে তাদেরকে ফোন করে এই নির্দেশগুলো দিচ্ছিল। কিছুক্ষণের মধ্যে মেয়রের কানে কানে এসে একজন জানায় যে বোমার থ্রেট এসেছে। তখন মেয়র সবার সঙ্গে বের হয়ে বলে, আমি যদি বের হয়ে চলে যাই তাহলে সবাই সন্দেহ করবে, আমি এই বিল্ডিংয়েই থাকবো। তখন তারা জানায় না, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, প্রোগ্রাম বন্ধ করতে হবে। মেয়র বলে প্রোগ্রাম বন্ধ করা যাবে না। তখন বলে তাহলে স্পেশাল স্কোয়াড ডাকা হোক। সে বলে স্পেশাল স্কোয়াড ডাকতে গেলে আমাদের এখনই পারমিশন লাগবে। মেয়র বলে আমি পারমিশন দিয়ে দিলাম, আপনারা ডাকুন। সেই সময় তখন সাথে সাথে ফোন করে জয়েন্ট স্পেশাল স্কোয়াড ডাকা হয়। আর সেখানে আমরা দেখি যে মেয়েটি ট্রাকে যখন তাদের সঙ্গে যাচ্ছিল তখন তারা বিভিন্নভাবে তাকে পটানোর চেষ্টা করলে হঠাৎ করে তার মোবাইলে মেসেজ চলে আসে যে তুমি এখনই খাঁচার পাখি খাঁচায় চলে আসো। এই কোড মেসেজে সে বুঝতে পারে যে তাকে যেতে হবে। সে তখন বলে তোমরা গাড়িটি থামাও। তারা যখন গাড়িটি থামাতে চায় না সে তখন রেগে যায় এবং লোকটির মাথায় একেবারে পিস্তল তাক করে। তারপর মেয়েটি তাদের কার নিয়েই রওনা দেয় আর বলে এটি ফার্মাসির সামনে থাকবে, আগামীকালকে সকালে নিয়ে নিও। এরপরে আমাদের দেখানো হয় লয়েডের প্রোগ্রাম সেখানে চলতেই প্রোগ্রাম শেষে লয়েড নেমে যেতেই একটি মেয়ের সঙ্গে চোখাচোখি হয়ে হাসতে থাকে, আর মেয়েটিও তখন হাসতে থাকে। কিছুক্ষণ পর লয়েডকে দেখানো হয় সে টুপি পরে মুখটি মোটামুটি ঢেকে বিল্ডিং থেকে নামার চেষ্টা করছে। সে পিছনের সিঁড়ি দিয়ে নামছে আর ফোনে সন্দেহজনকভাবে কারোর সাথে কথা বলছে, আর তাকে আবার সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পাচ্ছে এদিকে মেয়রের লোকজন। সে একেবারে বিল্ডিং থেকে লাফ দিয়ে দেয়। তারপরে দেখানো হয় আমাদের আকদর আর্মি সেই বিল্ডিংয়ের মধ্যে ঢুকতে থাকে, আর এইদিকে তখন ফোন করে কমান্ডার জানায় যে যেভাবেই হোক এখনই প্রোগ্রাম বন্ধ করে এবং কোনোরকম কোনো ট্রেস ছাড়া বিল্ডিং থেকে বের হয়ে আসো, কারণ অলরেডি স্কোয়াড চলে এসেছে। কিন্তু এই লোকটি জানায় বস তাহলে আমাদের আজকের প্রোগ্রামের কি হবে, আমরা তো অল সেট আপ করে ফেলেছি। বস রাগারাগি করে বলে যা বললাম তাই শোনো, উপর থেকে অর্ডার এসেছে আজকে প্রোগ্রাম ক্যান্সেল করতে হবে, বাস্তবায়ন করা যাবে না। সে বলে ওকে বস। এরপরে দেখানো হয় ডগ স্কোয়াড সহ আর্মির দল ঢুকে পড়েছে সেই বিল্ডিংয়ে এবং সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করছে, কিন্তু কোথাও তাদেরকে পাচ্ছে না। এদিকে লয়েডকে দেখানো হয় সে একটি কারের মধ্যে সেই মেয়েটির সঙ্গে বসা এবং সেই মেয়েটি তাকে একটি গান দিয়েছে যেটি পেয়ে সে খুবই খুশি। সে বলছে এটা তো সে অনেক দিন ধরেই খুঁজছিল। এখন বলে বলো তুমি এটার জন্য কী চাও, কিন্তু মেয়েটি বলে সে কিছুই চায় না। আর এদিকে তার সেক্রেটারি এসে বলে যে লয়েড কোথায় গেছে, তাকে টয়লেটে যেতে দেখেছি কিন্তু সে টয়লেটে নেই, ড্রেসিং রুমেও নেই। তারপর সে পাগলের মতো তাকে খুঁজতে থাকে, কারণ ফাইনাল এখনও প্রোগ্রামটি হয়নি। এরপরে দেখা যায় অনেকগুলো সাংবাদিক এসে সেই গাড়িকে ঘেরাও করে তারা শুনতে থাকে কান পেতে ভেতরে কি হচ্ছে। ভেতরে আসলে লয়েডকে মেয়েটি কিস করতেই যাবে সেই সময় হঠাৎ করে তাকে আর্মির দল এসে ধরে ফেলে এবং তারা তাদেরকে পিস্তল তাক করে গাড়ি থেকে বের করায়। এদিকে মেয়রের কাছে একটি ছবি নিয়ে এসে জানানো হয় শুধুমাত্র একজনকেই এখানে সন্দেহজনকভাবে দেখা গেছে এবং তাকে আমরা ধরে ফেলেছি এবং সেই মেয়ের সিবি দেখানো হয়। আমরা দেখি সেই ক্যাপ পরা মেয়েটি। আর এদিকে লয়েডের কার থেকে লয়েডকে একেবারে টেনে হিসড়ে আর্মির দল বের করে। লয়েড জানায় যে এটা কোনো গান নয় বা এটা কোনো কিছু নয়, কিন্তু আর্মি তার কথা না শুনে আর্মি প্রধান তাকে একেবারে মারতে থাকে এবং লয়েড জানায় যে সে তার পরিচয় জানাতে পারছে না, জানলে লোকজন তাকে মেরে ফেলবে, সে যেন তার গায়ে হাত না দেয়। একথা শুনে আর্মি মেয়েটি আরও রেগে যায় এবং সে লয়েডকে গাড়ির সঙ্গে চেপে ধরে, আর অন্যান্য আর্মিরা সকল সাংবাদিকের ক্যামেরা কেড়ে নিয়ে সেখান থেকে সকল ছবিগুলোকে ডিলিট করে দিয়ে ছবি নিতে না করে। এরই মধ্যে লয়েড মেয়েটির মুখের আসলে মাস্ক খুলে মুখ দেখে নিয়ে বলে যে আমি তোমার মুখ দেখে নিয়েছি, আমি দেখে নিব তুমি কে এবং কত বড় অফিসার। এরপরে মেয়েটিও তাকে বকাঝকা করে সেখান থেকে গান ফেলে দিয়ে চলে যায়। আর তারা চলে গেলে লয়েড সেখানে কাঁদতে থাকে গান নিয়ে, আর সেই মেয়েটি তখন তাকে সান্ত্বনা দিতে থাকলে সকল সাংবাদিক ছবি নিতে থাকে। পরদিন আমরা দেখি সেই মেয়েটি আসলে সাংবাদিকদের সঙ্গে ব্রিফ করছে যে তার সঙ্গে লয়েডের প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আর লয়েড সহ লয়েডের সবাই সেই সাংবাদিকদের সংবাদ সম্মেলন শুনতে থাকে যে সেই মেয়েটি কাঁদছে আর দাবি করছে যে তার সাথে সেই মেয়ের সম্পর্ক আছে।
এতে করে সে আরও রেগে যায়, বলে এটা কেন সে মিথ্যে কথা বলছে, সে তো সেখানে এসেই ছিল আমাকে শুধুমাত্র সেই গানটি দেওয়ার জন্য। সে যার পরনাই অবাক হয়ে যায়। আর এদিকে মেয়রকে দেখানো হয়, মেয়র বলে যে এটি কি কোনো প্র্যাঙ্ক কল ছিল নাকি এটি সত্যি ছিল। তখন তারা জানায় যে আমরা এখন পর্যন্ত কোনো ক্লু পাইনি যে আসলে এটি প্র্যাঙ্ক নাকি এটি কোনো রিয়াল। তবে রিয়াল হলে দুঃখের বিষয় যে টেরোরিজম আবারও আমাদেরকে অ্যাটাক করছে। তখন মেয়র জানায় কেননা আমরা দুই দেশের আর্মির সেনাদের মধ্যেও একটা জয়েন্ট স্কোয়াড করে ফেলি, যাতে করে আমরা টেরোরিজম প্রোটেস্ট করতে পারি। এবং কিছুই যখন আমরা জয়েন্টলি শুরু করেছি তখন মনে হয় এটাও করা যায়। তখন তারা সবাই অ্যাগ্রি করে এবং সেখানে বলে যে নর্থ কোরিয়ার এখানে আমাদের মতামত লাগবে। তখন নর্থ কোরিয়ার এজেন্ট যিনি তিনি বলেন যে আমি আমার তরফ থেকে সর্বোত্তভাবে চেষ্টা করব যাতে নর্থ কোরিয়ার গভর্নমেন্ট এটিতে রাজি হয়। এতে করে আমরা টেরোরিজম প্রোটেস্ট করতে পারবো আর আমাদের সেনা সমৃদ্ধও করতে পারবো। তাছাড়া দুই দেশের মধ্যে আবারও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গাঢ় হতে পারে। এতে করে সবাই রাজি হয় এবং তারা এই কাজ করতেই সমর্থ হয়। সিন কাট করে আবারও আমাদের লয়েডকে দেখানো হয়, তার অফিসে কল আসতেই থাকে যে লয়েডের যে গানটি পাওয়া গেছে সেটি আসল কিনা। এখন ওই ফেক গান নিয়েই একেবারে সবাই মাতামাতি করা শুরু করে দিয়েছে যে সেই গানটি আসল ছিল কিনা, সে কোনো গান এরকম সাপ্লাইকারীর সঙ্গে সংযুক্ত কিনা। এরকমের সব ফোন কল পেতে পেতে তারা সবাই আসলে অতিষ্ঠ হয়ে যায়। লয়েড বলে আমি আর এখানে এক মুহূর্তও থাকছি না, আমার ব্রেন একেবারে নষ্ট হয়ে গেছে। তার সেক্রেটারি জানায় যে এখনই তাকে কোথাও যাওয়া যাবে না। সে বলে যে না, সে কোথাও যাচ্ছে না, তবে এখন সে শুধুমাত্র ভিডিও গেম খেলতে চায়। এদিকে ফোন রেখেই তাকে বলে যে কেন এই বারবার গান নিয়েই কথা হচ্ছে। তখন সে জানায় আসলে গানটি ফেক ছিল এবং সে এই ফেক গানের জন্য অনেক দিনই ওয়েট করছিল, কিন্তু এটাকে কেন তারা আসল বানাচ্ছে আমি বুঝতে পারছি না। লয়েড তখন সেখান থেকে তার রুমের দিকে চলে যেতে থাকলে তার সেক্রেটারিও তাকে ফলো করতে থাকে। সেক্রেটারি জানায় সিজিন মেয়েটি সেদিন যে সাংবাদিক সম্মেলন করে দাবি করেছে যে লয়েড তার বয়ফ্রেন্ড, সে ঠিকই করেছে, কারণ লয়েডের এখন যথেষ্ট বয়স হয়েছে এবং ফেমাসও সে, তার একটা গার্লফ্রেন্ড থাকতেই পারে। লয়েড তখন রাগ করে তার উপর বলে গার্লফ্রেন্ড থাকতে পারে ঠিক আছে, তার মানে সে ঠিক আছে, বিখ্যাত সবার ওয়ার্ল্ডের গার্লফ্রেন্ড কেউ না কেউ আছে, কিন্তু তার তো এখন পর্যন্ত কেউ নেই আর সেই সিজিনকে সেরকম ভাবেও না। বলে এখন পর্যন্ত আমি আর এ নিয়ে ভাবতে চাই না, তুমি আমার যাবতীয় কাজগুলো দেখতে থাকো আর আমি একা একা কিছুটা সময় কাটাতে চাই আমার গেম নিয়ে। এরপর সে চলে যায় তার গেম রুমে এবং বসে পড়ে গেম খেলতে। সেখানেও সে আসলে যে গেমটি খেলে সেটাও একটি আর্মিদেরই গেম, যার ফলে সেই আর্মিদের গেমটি দেখতে দেখতে হঠাৎ করে তার সেদিন রাতের কথা মনে পড়ে যায়। সে যখন মুখটি ঢেকে সেই দিক দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে দেখে একজন আর্মি আর একজন লোক যথেষ্ট পরিমাণে মারামারি করছে। আর সেই আর্মি একটি মেয়েটি এতই দক্ষ মারামারির কলা কৌশলে সে তো অবাক হয়ে যায়, কারণ সে যে আর্মি গেম দেখে তার থেকেও দেখছে এই মেয়ে অনেক বেশি পারদর্শী। আর এরকম গেম রোল মডেল যে বাস্তবেই আছে সে তো ভাবতেই পারে না। আর মেয়েটিকে দেখা যায় সে আসলে সেই টেরোরিস্টের একজনের সঙ্গেই মারামারি করছে। সেখানে লোকটি চাকু মারতে চাইলে তখন তাকে সতর্ক করে লয়েড আর লুকিয়ে পড়ে আবার। আর এরপর মেয়েটি ছেলেটির পিছে পিছে দৌড়াতে থাকে তার কানেক্টিং ডিভাইস সহ। ততক্ষণে লয়েডের সেক্রেটারি এসে লয়েডকে জোর করেই একমতো সেখান থেকে নিয়ে চলে যায়। এরপরে দৃশ্যটি কাট করে দেখানো হয় সেই মেয়েটিকে একটি ঘরের মধ্যে বসিয়ে রাখা হয়েছে আর সেখানে আর্মি মেয়েটির সঙ্গে বাইরে থেকে অবজারভেশনে রয়েছে নর্থ কোরিয়ান এজেন্ট। নর্থ কোরিয়ান এজেন্ট জানায় যে এই সাউথ কোরিয়ান মেয়েটি এরকম নির্বাকভাবে বসে আছে কেন, তার মুখের তো কোনো এক্সপ্রেশনও নাই। তারপরে আর্মি মেয়েটি তাকে কানেক্টিং ডিভাইস দিয়ে বলে আমরা এটি পেয়েছি স্যার সেদিন, আমার মনে হয় এটি প্র্যাঙ্ক ছিল না, সত্যিই ছিল। কানেক্টিং ডিভাইস পেয়ে এজেন্ট তখন জানায় যে আসলে তা যদি এটি সত্যি হয় আমাদের অনেক বেশি সতর্ক হতে হবে টেরোরিস্ট অ্যাটাক থেকে। এরপরে টেরোরিস্ট প্রধান সেই লোকটিকে আমরা দেখি যে সাত থেকে আসলে কমেন্ট করছিল, তাকে একটি পাবের সামনে দেখানো হয়। একটু পরে তাকে আমরা দেখি সে একটি বোতল নিয়ে যায়, সেই লোকটির মাথায় বোতল ভেঙে বলে তোমাকে বলেছিলাম কোনো রকম ট্রেস ছাড়া সেই বিল্ডিং থেকে বের হতে, কিন্তু সেটা তো পারলে না, রেখে এসেছো না একটা কানেক্টিং ডিভাইস। তখন তাকে অনেক সরি জানায় লোকটি যে এটি আসলে তার ভুল ছিল, যে তার সঙ্গে মারামারির এক পর্যায়ে তার কানেক্টিং ডিভাইসটি পড়ে যায়। লোকটি বলে এত সতর্ক করার পরও এরকম একটা ভুল তোমার কাছ থেকে আশা করিনি। সে তারপরও তাকে স্যালুট করে মাথায় আঘাত নিয়ে। আর তার কমান্ডার তাকে বলে নেক্সট অপারেশনে কোনো ভুল করা যাবে না, নেক্সট অপারেশনের জন্য রেডি থাকো। এদিকে আমাদের লয়েডকে দেখানো হয় সে সেই গেম নিয়েই ব্যস্ত। এই সময় তার কাছে ফোন চলে আসে, এসে বলে তুমি না যেতে চেয়েছিলে আর্মিতে, ঠিক আছে তোমার অ্যাপ্লিকেশন গ্রান্টেড হয়েছে।
সে তো এই কথা শুনে একেবারে অবাক হয়ে যায়। তার অ্যাপ্লিকেশন গ্র্যান্টেড হয়েছে মানে? বলে তার মানে তুমি এখন আর্মিতে জয়েন করতে পারবে, তোমার আর কোনো বাধা নেই। সে তো তখন অবাক হয়ে হাঁ করে তাকিয়ে থাকে। এরপরে আমাদেরকে একবারে আর্মি ক্যাম্পে দেখানো হয় একেবারে নতুন একজন লয়েডকে। সেই লয়েড আর কেউই নয়, আর্মি লয়েড। মোটামুটি এসে সে সবাইকে স্যালুট করে তার রুমের মধ্যে ঢোকে, আর একেবারে আর্মি রুলস ফলো করে সে সুন্দর মতো আর্মিদেরই একজন হয়ে গেছে। আর তার জুতার পানিগুলো বের করে একা একাই ভাবতে থাকে এই আর্মির কষ্ট তার কবে দূর হবে। তারপর সে ফোনে কথা বলতে থাকে সে কবে ফেরত যেতে পারবে। কিন্তু তাকে জানানো হয় যে তোমার আর্মি ট্রেনিং এখনও শেষ হয়নি, তোমাকে আরও কিছুদিন সেখানে থাকতে হবে। আর যতদিন পারমিশন না পেয়েছো ততদিন তো তুমি ব্যাক আসতে পারবে না, আর তুমি তো সেখানে যেতে চেয়েছিলে বলে ফোন রেখে দেয়। সে তখন আরও বিরক্ত হয়ে যায়, কারণ আর এইটা কষ্ট তার ভালো লাগছে না। এরপরে আমরা দেখি সে যখন রাস্তা পাস করে তখন তাকে পাস করে সেই আর্মি মেয়েটিও চলে যাচ্ছে সামনের দিকে, আর এর নাম কমরেড বেক। আর তাকে সে খুব ভালোভাবে চেয়ে চেয়ে দেখতে থাকে। এর মধ্যে দিয়ে পর্ব 1 শেষ হয়। পর্ব 2-এর শুরুতেই দেখানো হয় সবাই ট্রুপস নিয়ে একটি গাড়িতে করে রাতের অন্ধকারে রওনা দিয়েছে। তারা মাউন্টেন হকসের দিকে যাচ্ছে এবং সেখানে আজকে তাদের ট্রেনিং চলবে। কিন্তু সেখানে নামার পরেই চারপাশ থেকে প্রচণ্ড গোলাগুলি হতে থাকলে কমরেড বেক সবাইকে অর্ডার করে কে কোন দিক থেকে আক্রমণে পার্টিসিপেট করবে। আর এখানে লয়েড কোনো কিছুই বুঝতে না পেরে ল্যান্ডমাইনের কথা শুনে একেবারে চিৎকার করতে থাকে। আর তার সহযোগীরা বলতে থাকে লয়েড তোমাকে সার্ভাইভ করতেই হবে আজকে যেভাবেই হোক। এরপর লয়েড কমরেডের সঙ্গে যেতে থাকলে সেখানে অন্যান্যরা সবাই গুলি করতে থাকে এবং পাল্টা গোলাগুলিতে তাদের মধ্যেকার একজন সৈনিক আহত হয়। লয়েড কমরেডকে ব্যাকআপ দিচ্ছে ঠিকই, কিন্তু আসলে সে একটি মাউন্টেনে উঠতে না পারলে কমরেডই তাকে হাত ধরে উপরে তোলে। আর কমরেড বলে যে এই বন্দুকটা তোমাকে টয় হিসেবে দেওয়া হয়নি, মানুষকে শত্রুকে গুলি করার জন্য দেওয়া হয়েছে, আর এটা যুদ্ধ হচ্ছে মনে রেখো। লয়েড বলে কার সঙ্গে যুদ্ধ হচ্ছে কি হচ্ছে আমি তো কিছুই জানি না। কিছুক্ষণ পর সে লয়েডকে জোরে চিৎকার করে সাবধান হতে বললে লয়েড মনে পড়ে এ তো সেই মেয়ে যে তাকে সেদিন অপমান করেছিল, আর একটা বন্দুক থেকে গুলি এসে লয়েডের বুকে লাগে। আর তখন সেখানে বেক তাড়াতাড়ি তার শত্রুপক্ষকে গুলি করে আহত করে। আর সে গুলি খেয়ে পড়ে গিয়ে ভাবতে থাকে যে এই মেয়ে তো সেই মেয়ের প্রতিশোধ নিতে সে এসেছে, আর এই মেয়ের জন্যই সে তার ক্যারিয়ার একেবারে উৎসর্গ করেছে। মেয়েটির টিমেই এখন সে এসেছে তাহলে। এরপর মনে পড়ে তার মা তাকে বলেছে যে আমাদের টাকা পয়সা অনেক হয়েছে লয়েড, আর নয়, আর তোমার মিলিটারি সার্ভিসে যাওয়ার কি দরকার, কম্পালসারি তো এখনও টাইম আসেনি। ক্যারিয়ারটা আর একটু এগিয়ে নিয়ে গিয়ে তারপরেই তুমি মিলিটারি সার্ভিসে যেতে, আমার মনে হয় এটাই ভালো ছিল। সে তখন তার মাকে শুধু একটু কথাই বলেছিল যে সে মিলিটারিতে যেতে চায়। কেন যেতে চায়, কী জন্য যেতে চায়, এটা সে এখন মাকে বলতে পারবে না। তার মা বলেছিল যে আমার মনে হয় কবে মিলিটারির বাহিনী থেকে তোমার লাশ তারা আমার কাছে পাঠিয়ে দেবে। আর সেই সময় তার মোবাইলে কল চলে আসলে সে উঠে কল রিসিভ করে, আর তখন দেখে হালকা করে সে চোখ খুলে জঙ্গলের মধ্যে আসলে রয়েছে। সেখানে তাকে কমান্ড করছে বেক যে তুমি উঠে দাঁড়াও, তোমার আসলে কোনো কিছুই হয়নি, কারণ তোমার ইমিউনিটিস পড়া আছে। সে তখন কোনো মতে উঠে দাঁড়িয়ে দেখে আসলেই তার কোনো কিছু হয়নি, কিন্তু তার ব্যথা লাগছে তারপরও। এরপরে তারা সবাই একত্রিত হয়ে সেখানে প্রথমেই টিম 2কে জানিয়ে দেওয়া হয় যে তাদের টিম এই মুহূর্তে টেররিস্টদের অ্যাটাক থেকে নিজেদের রক্ষা করেছে, কিন্তু একজন সৈনিক সেখানে মারা গেছে। এরপরে সেখানে নিজেদের মধ্যে তারা কথা বলতে থাকলে তখন বেক তাদেরকে সাবধান করে দিয়ে বলে যে এখন আমরা কিন্তু ইউনিফাইড গ্রুপ, সুতরাং কোনো সেলফ হিসেবে থাকবে না। সাউথ নর্থের 2 ইউনিফিকেশন এবং আমাদের নামও আমরা ইউনিফিকেশন অনুযায়ী কল করতে থাকবো। তারপর সেখান থেকে তারা মিটিং শেষ করে সামনে আগাতে চাইলে তখনই লয়েড তার নিজের টুপি খুলে ফেলে বলে যে তোমার সঙ্গে আমার একটা বিজনেস বাকি আছে। বেক সহ সবাই অবাক হয়ে যায়। অন্যান্য সৈনিকরা লয়েডকে সাবধানে কথা বলতে বলে তাদের প্রধানের সাথে, কিন্তু সে মোটেও সাবধান হয় না। সে বলে যে তোমার কারণে আমার ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে, আর তুমি কি আমাকে মনে করতে পারছো না একটা খেলনা গানের জন্য তুমি কি করেছিলে আমার সাথে সেদিন সবার সামনে, সব সাংবাদিকের সামনে। কোনো জবাব দেয় না বেক। তখন সব বাহিনীকে সামনের দিকে এগিয়ে বলে সেও তখন সেদিকে চলে যায় লয়েডকে একেবারে অগ্রাহ্য করে। আর লয়েড তো এটা সহ্যই করতে পারে না, ভাবে এই অফিসারের এত দেমাগ কেন। বেক তখন স্পেসিফিক্যালি এই 2 জন সৈনিককে সাবধানে কথা বলতে বলে নিজেদের মধ্যে সেখান থেকে রওনা দেয় সামনের দিকে। এদিকে মেয়র 1কে দেখানো হয় তিনি আবারও কথা বলছেন 2 রিপ্রেজেন্টেটিভের সাথে। রিপ্রেজেন্টেটিভরা তাকে আশ্বস্ত করে যে ইউনিফিকেশনের কাজ ভালোভাবেই চলছে এবং ইউনিফাইড আর্মিরও একটি টিম করা হয়েছে এবং সেই টিমের মধ্যে লয়েডও আছে, যাতে করে জনপ্রিয় লয়েড থাকার কারণে এই টিমটা আরও বেশি গুরুত্ব পাবে এবং আমাদের স্টেটও অনেক গুরুত্ব পাবে।
তখন মেয়র অনেক খুশি হন এবং জানান যে আমি চাই আমাদের এই স্টেট সবার জন্য একটি নিদর্শন হয়ে থাকুক, যে আমরা ইউনিফিকেশনের জন্য যা কিছু করছি ইন ফিউচারে যেন তারাও সেটা ফোকাস করতে পারে। কমিশনার জেনারেল জানান যে হক্স মাউন্টেনে যে ঘটনাটি ঘটেছে এবং সেখানে কিভাবে তারা বীরত্বপূর্ণভাবে লড়াই করে তারা জিতে এসেছে, সেটা শুনে আরেকজন রিপ্রেজেন্টেটিভ তাড়াতাড়ি লয়েডের খবর নিতে চলে যান। এরপরে আবারও টিম প্রধান বেককে দেখানো হয় যে তিনি ব্রিফ করছেন পুরো টিমের সামনে যে কিভাবে তারা এই মাউন্টেনে 2 টিম কাজ করছে এবং সেখানে 2 টিমের মধ্যে কোলাবোরেশন কিভাবে হবে। আর যেহেতু সকালেই তারা ট্রেনিংয়ের কোনো কিছুই করতে পারেনি সেই যুদ্ধের কারণে, এখন তিনি বলেন যে এই বিকেলে আমাদের ট্রেনিং করতে হবে। আর যেহেতু তার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল লয়েড, সেই জন্য লয়েডের উপরে তিনি আরও কঠোর শাস্তি আরোপ করেন এবং সেই অনুযায়ী লয়েডকে আজকে সন্ধ্যায় একটি জায়গায় পাহারার জন্য তিনি নিয়োগ দেন। এতে করে সবাই চুপ থাকে এবং তার আদেশ মেনে নেয়। বেচারা লয়েডের তো এমনি মাউন্টেনে এসে অবস্থা খুবই খারাপ, তারপরে এই এক্সট্রা ডিউটিতে যখন সহকর্মীরা কেউ কোনো কথা বলে না, সে আরও অবাক হয়ে যায়। কিছুক্ষণ পরে আমরা দেখি সবাই সেখানে দৌড়াতে দৌড়াতে সামনের দিকে আগালেও লয়েড বেশিক্ষণ দৌড়াতে পারে না, একটা জায়গায় দাঁড়িয়ে থাকে। তারপরে সে চিৎকার করতে থাকে যে তার পায়ে ব্যথা অনেক লেগেছে, সে হাঁটতে পারছে না, এটা দেখাতে থাকে। আর এইদিকে তাকে আবার গাড়ির গ্লাসে দেখতে থাকে বেক, আর বেক গাড়ি নিয়ে চলে যায়। আর সে সেখানে পড়ে পড়ে চিল্লাইতে থাকে, সহকর্মীদের ডাকতে থাকে যে দেখো আমার পা, আমাকে সাহায্য করো। কেউ সাহায্য করছে না দেখলে আবার বলে যে আর্মি লোকেরা যে এরকম হয়, তারা তাদের বন্ধুকে বিপদে ফেলে চলে যায়, তা তো জানতাম না, আজ প্রথম দেখলাম। তারপর আস্তে আস্তে করে হেঁটে রওনা দিতে থাকে। সিন কাট করে অফিসার ভেক এবং কমিশনার জেনারেলকে দেখানো হয়, তারা বাইরে থেকে দেখছে কিভাবে মেয়েটিকে ইন্টারোগেট করা হচ্ছে। তখন সে বলে এই মেয়েটির কাছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে এবং আমরা সেটাই বের করার চেষ্টা করছি। এই মেয়েটি আমাদেরকে জানিয়েছিল যে সেদিন বিল্ডিংয়ে বোমা বিস্ফোরণ হতে পারে, সে কিভাবে জানলো আর সোর্সই বাকি, সেটাই বের করার চেষ্টা করা হচ্ছে। ইন্টারোগেশন রুমের বাইরে দাঁড়িয়ে থাকা দারোয়ানকে আমাদের দেখানো হয়, সে একটু ভয় ভয়ে আছে। তারপর সে অফিসারকে রুমের দরজা খুলে দিলে দ্বিতীয় দিনের মতো অফিসার আবারও সেই মেয়ের কাছে গিয়ে বলে যে আমরা তোমাকে সব প্রোটেকশনই দিব, আমি জানি যে তুমি লয়েডকে অনেক পছন্দ করো, অনেক বড় ফ্যান, এবং তাকে বাঁচাতেই আমাদের এই খবর দিয়েছো। এখনও তুমি খাবার দাবার কোনো কিছু খাওনি, না খেলে তুমি তো সুস্থ থাকবে না, আর লয়েডকেও তো তোমার দেখা হবে না। তুমি কি চাও না যে লয়েড একটা ভালো সুন্দর পরিবেশে থাকুক? তুমি আমাদেরকে তাদের অ্যাড্রেস দাও যাদের কাছ থেকে তুমি এটি জানতে পেরেছো। সে তখন বলে আমার কাছে তো আর কোনো ইনফরমেশনই নেই, আর এভাবে একটা ছোট মাইনর বাচ্চাকে আপনারা আটকিয়ে রেখে তাকে এভাবে জিজ্ঞাসাবাদ করছেন, এটা তো ঠিক না। সে বলে তুমি ভয় পেও না, তোমার আজীবন আমরা দায়িত্ব নেব এবং কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সে সব কিছু শোনার পরও বলে যে আমি আর কোনো তথ্যই জানি না, আমি শুধুমাত্র চেয়েছি লয়েডের কোনো ক্ষতি না হোক। এরপরে আমাদের দেখানো হয় সেই পাবে যেখানে ওয়াইন গ্লাস পরিষ্কার করছেন বয়স্ক এই পাব অ্যাটেন্ডেন্ট। তারপর সেখানে সে হাজির হয় সেই কমান্ডার এবং ওয়াইনের 2 কেস নিয়ে এসে বলে যে এই 2 প্যাকেট ভর্তি আমি ওয়াইন নিয়ে এসেছি। তখন সে হাসতে হাসতে বলে যে তুমি এই পাবের মালিক, অথচ ওয়াইনের এখন পর্যন্ত নাম শিখলে না। সে বলে আসলে মালিক হতে গেলে নাম শেখার কোনো দরকার নেই, আপনি তো এগুলোর সব কিছুরই নাম জানেন আমার বিশ্বাস, আর তাহলে এগুলো আমি রেখে আসছি গোডাউনে। বলে সে তখন সেখান থেকে সেটি গোডাউনে নিয়ে চলে যায়। যাওয়ার সময় শুধু বলে যে আপনার মেয়ে আসলে এবার আমাদের পাবে নিয়ে আসবেন, ওর গান আমরা সবাই শুনবো। তখন লোকটি একটু হেসে দেয়। এরপরে আমাদের গোডাউনে দেখানো হয় আসলে সেটি আন্ডারগ্রাউন্ড অফ দ্য পাব, এবং সেই আন্ডারগ্রাউন্ডে সে আর কিছুই নয়, সেই টেরোরিস্ট অ্যাক্টিভিটিস পরিচালনা করে। বলছে যে সেই মেয়েটিকে তোমরা ট্রেস করার আগেই কিভাবে তারা ট্রেস করলো এবং তার কাছ থেকে সব তথ্য নিল। বলে আমাদের তথ্য বের হয়নি স্যার। বলার পরেই সেখানে চলে আসে সেই দারোয়ান মেয়েটি। দারোয়ান মেয়েটি জানায় যে এখন পর্যন্ত সে মুখ খোলেনি, তবে আর খোলার সম্ভাবনাও নেই। তারপরে তারা সেখানে প্ল্যান করে যা আমাদের দেখানো হয় না। এরপরে লয়েডদের সবাইকে দেখানো হয় তারা একেবারে চিল্লাইতে চিল্লাইতে তাদের রুমের মধ্যে ঢুকলেই হঠাৎ করে দরজায় দেখে সেখানে বেক, এবং তারা তাকে স্যালুট করে ইউনিফিকেশন বলে চিল্লায় ওঠে এবং সেও ইউনিফিকেশন বলে একটি স্যালুট দেয়। অর্থাৎ এখন থেকে তারা তাদের নাম ইউনিফিকেশন এবং এ বলেই স্যালুট দেবে, এরকম একটা সম্মতি হয়েছে। অফিসার বেকের সঙ্গে তখন কমিশনার ফোনে কথা বলে এবং জানায় তুমি নাকি ভালোই খাটাচ্ছ সেই লয়েডকে। তখন সে বলে যে লয়েডকে সে সব কিছুই শেখানোর চেষ্টা করছে এবং বলে যে হ্যাঁ, তাকে নর্মাল সব আর্মিদের মতোই সকল দায়িত্ব এবং ট্রেনিংয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। বলে ঠিক আছে, খেয়াল রেখো, কারণ সে কিন্তু আবার পাবলিক ফিগার। এদিকে লয়েডকে দেখানো হয় সেই সন্ধ্যায় একা একাই পাহারায় দিচ্ছে, আর সেই সকল সহযোগীদের সহকর্মীদের শুধু বকাঝকা করছে যে কেন তাকে হেল্প করছে না। সিন কাট করে একটি মেয়েকে গাড়ির ডিক্কির মধ্যে মুখ হাত পা বাঁধা অবস্থায় দেখি এবং সেই গাড়ি পেট্রোল পাম্পে পেট্রোল ভরাতে গিয়ে সেইখানে পাশের দোকানে এই 2 দম্পতিকে দেখানো হয়, যারা নর্থ এবং সাউথের দুই দম্পতি, এবং নর্থ সাউথের ভাষা নিয়ে তারা হাসাহাসি করে এবং কথা বলে। এই সুখী দম্পতি এই দোকানে তারা যখন কাজ করছে তখন সেখানে চলে আসে
এই মহিলা, যে অফিসার ভেকের রিলেটিভ, এবং সে তার সঙ্গে একটি ছোট বাচ্চা নিয়ে আসলে তারা বলে যে আজকে দোকানে একটি আইসক্রিম কিনলে একটি ফ্রি আছে। আর সে তার নাম বলে, তার নাম হচ্ছে রি। তো রি তাদেরকে গ্রিটিংস করলে তারা বলে তুমি এখনই সেই অফারটি নিতে পারো। আর রিয়ের সঙ্গে থাকা মহিলা জানায় সে কয়েকদিন এখানে থাকবে, তার রিলেটিভ যেহেতু অনেক দূরে গেছে সেহেতু সেই তার সঙ্গে থাকবে, সেই তার দেখাশোনা করবে এবং মাঝে মধ্যে হয়তো বা দোকানেও আসবে। তারা জানায় আইসক্রিমের অফারটি পেতে গেলে তোমাকে এই পথে যেতে হবে। তারপরে রিকে তারা সেই পথ দেখালে রি দেয় এক দৌড়। আর এই দৌড়ের সাথে আমাদের দেখানো হয় যে সেই হাত পা বাঁধা মেয়েটিও তার পা হাত খুলতে পেরে দৌড়াচ্ছে এবং সেখানে দৌড়াতে দৌড়াতে তার মুখের বাঁধনও সে খুলে দিয়েছে। আর তার পেছনে পেছনে সেই একদল টেরোরিস্ট তাকে মেরে ফেলার জন্য গুলি চালাতে চালাতে দৌড়াতে থাকে। হঠাৎ করে লয়েড হাত ধরে টেনে তাকে সেখানে ঝোপের মধ্যে বসিয়ে দিলে সে লয়েডকে দেখে খুবই খুশি হয়, কারণ লয়েডকে বাঁচাতে সেই এত বড় বিপদের ঝুঁকি নিয়েছে। কিন্তু সে লয়েডকে সেই মুহূর্তে কিছু বলতে না পেরে বলে আমার অনেক বিপদ, আর আমি তো তোমাকে এভাবে এখানে আশাও করিনি। লয়েড তখন তার জ্যাকেটে তাদের সেই সিল এবং লোগো দেখে বলে যে তুমি আমাদের অনেক বড় ফ্যান, না হলে তো এটা পাওয়ার কথা না। সে বলে যে হ্যাঁ আমি অনেক বড় ফ্যান। এরই এক পর্যায়ে গুলি চালালে সেই মেয়েটির হাতে গুলি লাগলে লয়েড তো আরও ভয় পেয়ে যায়, কারণ সে তো কখনো এরকম অবস্থা মোকাবেলা করেনি। সে সাথে সাথে নিজের জ্যাকেট খুলে ফেলে মেয়েটির জ্যাকেট পরে বলে যে আমি এটি পরে দৌড়াবো আর তুমি একটা সেফ জায়গায় চলে যেও, ঠিক আছে বলে লয়েড তারপর সেখান থেকে দৌড়াতে থাকে। এদিকে সেই মেয়ে রিকে দেখানো হয় সে তার পথের দিকে চেয়ে আসে। তখন তার সেই রিলেটিভ এসে বলে তোমাকে সে আজকে দেখতে আসবে না, জানো তো সে অনেক ব্যস্ত আছে, সময় পেলে ঠিকই আসবে, এরকম প্রত্যেকদিন বসে থেকে তার জন্য মন খারাপ করে কি কোনো লাভ আছে, চলো আজকের মতো ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, ঠিক সে কালকে আসবে। এরপরে সিন কাট করে আবারও লয়েডকে দেখানো হয় তাকে একেবারে পিস্তল ধরেছে সবাই, কারণ সামনে সে আর দৌড়াতে পারে না পানির জন্য। এখন সে পরে মাথা থেকে টুপি খুলে ফেলে দিলে লোকগুলো তাকে দেখে বলে তুমি কে, আর এটি পরে তুমি বা দৌড়াচ্ছ কেন? সে বলে যে আমি যেই হই তোমাদের আমি দেখে নেব, বলে সে পিস্তলটি তাক করে বলে আমি কিন্তু একজন আর্মি সেনা। টেরোরিস্টরা লয়েডকে চিনতেও পারে না যে সে একজন পাবলিক ফিগার। লয়েড বারবার বলতে থাকে যে তোমরা আমাকে চিনতে পারছো না, আমি কে, আমি বিখ্যাত সিঙ্গার লয়েড। কিন্তু এতেও কাজ হয় না, তারা গুলি তাক করে লয়েডকে। সেই মুহূর্তে সেইখানে চলে আসে বাইক নিয়ে বেক। বাইকের সাহায্যে বেক সবাইকে আগে আঘাত করতে থাকে এবং ফেলে দিতে থাকে যাতে করে তারা কেউ গুলি চালাতে না পারে। তারপরে সে বাইক থেকে নেমেই একজন তাদের টিমের লোকের মাথায় গুলি তাক করে বলে যে এখনই সবাই অস্ত্র ফেলে দাও, না হলে কিন্তু আমি মেরে ফেলবো। কিন্তু এতেও টেরোরিস্টদের মনের মধ্যে কোনো ভয় সৃষ্টি হয় না। তারা বলে যে তুমি ভুল জায়গায় এসেছো, তুমি সহ এখন মরবে, আমাদের একজন চলে গেলেও কোনো লাভ নেই। বুঝতে পারে বেগ যে এর কোনো মায়া নেই তাদেরকে যে কোনো সময় তারা গুলি করতে পারে। তখন সে লোকটিকে আর চাকু দিয়ে না আটকিয়ে তাড়াতাড়ি করে ফেলে দেয় তাদের দিকে, এবং তখন তারা একটু পড়ে গেলে সাথে সাথে সে লয়েডের হাত ধরে সেই পানিতে ঝাঁপ দেয়। আর তখন সবাই মিলে পানির দিকে তাক করে গুলি ছুটতে থাকে যাতে করে তারা পানিতেই তাদেরকে মেরে ফেলতে পারে। তখন অফিসার ভেক একেবারে লয়েডকে নিয়ে পানির নিচের দিকে চলে যেতে থাকে যাতে করে কোনো রকম কোনো গুলির আঘাত তাদের দুজনকে না লাগে। কিন্তু লয়েড আর সে পানির অনেক নিচে চলে যায় এবং লয়েড উপরে ওঠার চেষ্টা করলেও তাকে বাধা দিতে থাকে ভেক, এবং ভেক তাকে বারবার তার নিজের চোখের দিকে তাকাতে বলে, কিন্তু লয়েড আর পানির মধ্যে ডুবে থাকতে পারে না, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে এবং সে সেন্সলেস হয়ে যায়। অফিসার ভেক তখন লয়েডকে অনেক ঝাঁকাতে থাকে, জাগানোর চেষ্টা করতে থাকে মুখে থাবা দিয়ে, কিন্তু সে জাগতে পারে না। তখন লয়েডকে রেখে সে অপরের দিকে ভেসে উঠতে যায় একটু শ্বাস নেওয়ার জন্য, এবং যখনই সে উপরে ভেসে উঠে মাথা তোলে তখনই সাথে সাথে তার দিকে আবারও সবাই গুলি ছুটতে থাকে, আর সে সাথে সাথে ডুব দিয়ে আবার পানির নিচে চলে যায়। এদিকে তারা সেখানে রেডি, যখনই তারা জেগে উঠবে তখনই গুলি করবে। আর সে নিচে এসে তখন লয়েডকে আবারও সেই মাউথ টু মাউথ শ্বাস দেওয়ার চেষ্টা করতে থাকে। প্রথমত চেষ্টা করে তাকে জেগে তোলার, কিন্তু সে যখন জাগতে পারে না তারপরে সে তাকে মাউথ টু মাউথ দিতে থাকে। অফিসার ভেগ 2 থেকে 3 বার এভাবে অনেক কষ্ট করে তাকে মাউথ টু মাউথ দিতে থাকলেও তার সেন্স ফেরত আসে না। আর এর মধ্যে দিয়েই আমাদের পর্ব 2 এখানে শেষ করে ফেলা হয়। মাই মিলিটারি ভ্যালেন্টাইন নাটকটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমরা যখনই কোনো নতুন পর্ব আপলোড দেব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর এই নাটকটি প্রত্যেক সপ্তাহে আমরা 2টো পর্ব করে দেওয়ার চেষ্টা করব। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে নাটকের পরবর্তী পর্বগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থাকুন। আর নাটকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের অবশ্যই একটি কমেন্টসও আশা করছি, আর অবশ্যই একটি লাইক দিয়েই নাটকটি দেখা শুরু করবেন। আপনাদের লাইক আর আপনাদের কমেন্টস পেলে আমরা মোটিভেটেড হই আরও ভালো ভালো এবং নতুন নাটক এক্সপ্ল্যানেশন করে চ্যানেলে দিতে। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য এবং নাটকটি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।